সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, পবিত্র এই রমজানের মাসে সবচেয়ে বেশি যে সমস্যাটিতে আমরা ভুগে থাকি সেটা হচ্ছে যখনই আমরা ইফতার বা সেহরি টাইমের যে খাবারটা খাচ্ছি, দেখা যায় একটা লম্বা গ্যাপের পরে আমাদের খাওয়াটা হচ্ছে। তো ওই সময়টাতে যাদের গ্যাসের সমস্যা বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা ছিল তাদের তো এক ধরনের সমস্যা থাকেই, উপরন্তু যাদের সমস্যা ছিল না তারাও কিন্তু হঠাৎ করে দেখা যায় গ্যাসের বিভিন্ন সমস্যা ফেস করেন এবং অনেক সময় দেখা যায় এখান থেকে বুকে চাপ দেওয়া অথবা অনেক সময় শ্বাসকষ্ট হওয়া, এই বিষয়গুলো হয়ে থাকে। তো আমরা অনেক অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করে থাকি, অনেক অ্যাওয়ারনেস নিয়ে কথা বলি, কাজ করি। দেখা যায় যে অনেকে হয়তো বা এত বেশি মাত্রায় চিন্তিত থাকেন যে তারা মনে করেন যে আসলে এটা তো গ্যাসের সমস্যা, আমি হয়তো বা ডক্টরের কাছে না গেলেও চলবে বা ডক্টর শরণাপন্ন না হলেও চলবে। আবার অনেকে হয়তো বা দেখা যাচ্ছে যে এটা নিয়ে ডক্টরের শরণাপন্ন হচ্ছেন। তো দুই জায়গাতেই আসলে বলার বিষয়টা হচ্ছে যে আসলে ডক্টরের কাছে যেই কিন্তু আপনাদেরকে ধারণা করে নিতে হবে যে আসলে সমস্যাটার কোথায় থেকে উৎপত্তি হয়েছে। তো আজকে আমরা মূলত কথা বলতে চাই হৃদরোগের নানা সমস্যা নিয়ে, এবং এই রোজার সাথে যদি আমরা কানেক্ট করতে চাই যে রোজাতে যে নানা ধরনের সমস্যাগুলো হৃদরোগের আরও বেড়ে যাচ্ছে এবং খাওয়া দাওয়া থেকে অনেক সময় হয়, এবং সেই সাথে কখন কখন ওষুধগুলো খাবে এবং কোন কোন পরীক্ষা নিরীক্ষাগুলো করতে পারবে না, এবং যাদের সমস্যাগুলো হচ্ছে তারা কখন কিভাবে ডক্টর শরণাপন্ন হবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা সার্বিকভাবে কথা বলবো। আজকে আমাদের বিষয়টিকে রেখেছি আমরা রমজানের স্বাস্থ্য সুরক্ষা এবং সেই সাথে হৃদরোগের নানা ধরনের সমস্যা ও তার প্রতিরোধগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে হৃদরোগজনিত যে কোনো সমস্যা নিয়ে বা কারো হার্টের রিং পড়ানোর ইস্যু থাকতে পারে বা এনজিওগ্রাম, সেই সাথে প্রেশারের নানান ধরনের ওষুধ কখন খেতে হবে বা কী, বা যাদের সমস্যা আপনারা ফেস করছেন স্যারের সাথে সরাসরি ফোন করে আপনারা কথা বলতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুক থেকে আমাদের প্রোগ্রামটি উপভোগ করতে পারবেন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে যেয়ে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। স্যার ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা স্যার যে কথাগুলো বলছিলাম যে রোজাতে দেখা যায় কি যে খাবার দাবারের যেহেতু একটা লম্বা গ্যাপ থাকে, তো অনেকেই দুটা জিনিস করেন, একটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে বসে থাকেন, আবার অনেকে কিন্তু হার্টের সমস্যা ভেবে ডক্টরের কাছে আসেন। তো দুই জায়গা থেকে আসলে বলার কিছু বিষয় হয়তো আছে, আপনি যদি স্যার আমাদের সাথে একটু শেয়ার করেন যে এই ধরনের কেসেসগুলোকে আপনি পাচ্ছেন কিনা রোজাতে। না, ধন্যবাদ আপনাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে রোজার মাসে। সাহেবের রোজার মাসে যেহেতু আমরা ভাজা পোড়া বলি, ভাজা পোড়া খাওয়া হয়, কারো অ্যাসিডিটিও বাড়ে। এখন অ্যাসিডিটির সাথে যেটা হচ্ছে অনেক সময় হার্ট অ্যাটাক যেটা আছে, বা হার্ট অ্যাটাক হওয়া বা হার্টের ব্যথা যেটা হওয়া, এটা অনেক সময় গুলিয়ে যেতে পারে। তো এই গুলিয়ে যাওয়ার জন্য যাতে মিনিমাম যেটা আসলে যে আমার গ্যাসের সমস্যা হলে খুব বেশি ক্ষতিকর কিছু নাই, কিন্তু যদি এটা আমার হার্ট অ্যাটাক হয় এবং এটা যদি চিকিৎসা নিতে আমার দেরি হয়, তো এরকম এখানে একটা বলে মিনিট মাসেল, এখানে প্রতি মিনিট গুরুত্বপূর্ণ। তাহলে সেক্ষেত্রে আমার হার্টের মাসেল ড্যামেজ হবে। যত হার্টের মাসেল ড্যামেজ হবে, যত দেরি হবে ট্রিটমেন্ট করতে, তত বেশি আমার জটিলতা দেখা দেবে ভবিষ্যতে। সেক্ষেত্রে হার্ট ফেলের মতো খারাপ রোগ বা যে কোনো সময় অ্যারিথমিয়া অথবা যে কোনো সময় হঠাৎ করে মৃত্যুর ঝুঁকি, এগুলো সমস্ত কিছু কিন্তু পরবর্তীতেও হতে পারে। তো সেই কারণে আমাদের যদি দুইটা জিনিসটা কি সহজ ভাষায় যে রোগীদেরকে ডিফারেন্সিয়েট করার, সেটা হলো একটা হলো যে যদি দেখা যায় যে আমার বুকে ব্যথা হচ্ছে বা পেটে ব্যথা হচ্ছে, সাথে হলো হয়তো চোখা ঢেকুর উঠতেছে এবং সাথে ঘাম টাম বা এই ধরনের কোনো কিছু নাই, বা আমার আগে কখনো হার্টের সমস্যা হয় নাই, বা আমার হার্টের সমস্যা হওয়ার জন্য বা হার্ট অ্যাটাক হওয়ার জন্য যেগুলো রিস্ক ফ্যাক্টর আছে, যেমন আমার ডায়াবেটিস নাই বা উচ্চ রক্তচাপ নাই, অথবা আমার ফ্যামিলিতে কারো হার্টের সমস্যা নাই, আমার রক্তে কোলেস্ট্রলের মাত্রা স্বাভাবিক, যদি এরকম ইয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় ধরে নিতে পারে হ্যাঁ এটা। এবং বয়স সবচেয়ে গুরুত্বপূর্ণ, বয়স আমার কম, যে আমার 40-এর নিচে বয়স বা 30-35 নিচে বয়স, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এটা আমাদের হয়তো অ্যাসিডিটি থেকে হতে পারে। আর যদি এরকম হয় যে না ঠিক আছে, এই যে রিস্ক ফ্যাক্টরগুলোর কথা বললাম, সেই রিস্ক ফ্যাক্টরগুলো আমার এক বা একাধিক আছে, সাথে আমার ফ্যামিলিতে কারো হার্টের সমস্যা আছে। ফ্যামিলিতে হার্টের সমস্যা বলতে আমরা যেটা বুঝিয়ে ক্লিয়ার করি সেটা হলো যে একটা আমার যদি আমার বাবা মা যে অল্প বয়সে মারা গেছে, আমরা বলি 45 বা 50 বছর বয়সে মারা গেছে, এরকম যদি কোনো হিস্ট্রি থাকে, হঠাৎ করে মারা গেছে, অথবা দেখা যাচ্ছে যে আমাদের ফ্যামিলি কারো বেশ নিকট আত্মীয়, আমরা বলি বাবা মা ভাই বোন চাচা ফুপু, যারা আমার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলি, নিকট আত্মীয়, তাদের কারো হার্ট অ্যাটাক হয়েছিল, অথবা তাদের কারো রিং বসানো আছে, বা তার কারো এনজিওগ্রাম করা আছে, ব্লক পাওয়া গেছে,
অথবা কারো বাইপাস সার্জারি করা আছে, এমন যদি কারো হিস্ট্রি থাকে, তাহলে সেক্ষেত্রে ওই যে রোগীটার সাথে বুকে ব্যথা হচ্ছে, সাথে ঘাম দিচ্ছে, এবং ব্যথাটা এরকম হতে পারে যে আমরা অনেক সময় হয়তো হার্টের ব্যথা শুধু বাম দিকে হয়, জিনিসটা আসলে তা না। বাম দিকে যেমন হতে পারে, বুকের মাঝখানে হতে পারে, ডাইনে হতে পারে, অথবা দুই হাতে হতে পারে, অথবা এমন হতে পারে গলায় চাপ দিচ্ছে, অথবা এমন হতে পারে যে কিচ্ছু না, একটা পিছনের দিকে একটা ব্যথা অনুভব হচ্ছে এবং সাথে শরীরে অনেক ঘাম দিচ্ছে, বা কখনো কখনো বমি হতে পারে। বমিটা দুইটা ক্ষেত্রে হতে পারে, আমার অ্যাসিডিটি বেশি হলেও বমি হতে পারে, আমার হার্ট অ্যাটাক হলেও এরকম বমি হতে পারে। তো সেই ক্ষেত্রে হলো যদি এরকম দেখা যাচ্ছে ঘামও দিচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের বেশি দেরি না করে অবশ্যই সেক্ষেত্রে যে আমি গ্যাস্ট্রিকের ওষুধ ট্রাই করলাম, যেটা ঠিক আছে ব্যথা কমে কিনা, এরকম না করে শীঘ্রই আমাদের হাসপাতালে যেতে হবে বা ডক্টর শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে উনি আসলে ডিফারেন্সিয়েট করে দিবেন যে আমার এই ব্যথাটা কি হার্টের ব্যথা নাকি এই ব্যথাটা আমার হলো অ্যাসিডিটির জন্য ব্যথা। এই জায়গা থেকে যদি একটু আসি স্যার, যে এই যে ডক্টর শরণাপন্ন হলেন এই ধরনের সমস্যাগুলো নিয়ে, তখন আসলে কোন ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো করা উচিত? আচ্ছা, সাধারণত তখন যিনি ডাক্তার সাহেব যিনি আছেন, উনি সাধারণত প্রথমে একটা ডিফারেন্সিয়েট করে যে এই যে রোগীটা হলো, এই রোগীটা হার্ট অ্যাটাক হয়েছে কিনা। এখন হার্ট অ্যাটাক হতে গেলে আমরা সাধারণত কোন জিনিসটা দিয়ে বুঝছি, একটা হলো ইসিজি, আর একটা রক্তের পরীক্ষা করা হয় ট্রোপোনিন আই বা ট্রোপোনিন টিও করে কখনো কখনো কোথাও। এখন এই যে ইসিজি অনেক সময় দেখা যায় যেটা সমস্যা হয় যে ইসিজি করা হলে নর্মাল আছে, কিন্তু ব্যথার ধরনটা একদম টিপিক্যালি হার্ট অ্যাটাকের মতো, তখন আমরা যে সাথে আবার ট্রোপোনিন আইও করি, যে এটা দ্বারা যদি অল্প পরিমাণে হার্ট অ্যাটাক হয় বা এরকম মাইল্ড আমরা অ্যাটাক বলি, সেটাও সাধারণত এটাতে চলে আসে। অনেক সময় মাইল্ড অ্যাটাক আর ইসিজি নাও আসতে পারে, তখন আমাদের কনফিউশন তৈরি হয়। কারণ এর আগে আমরা এরকম বহুত রুগী দেখছি যে আমরা যখন জুনিয়র ডাক্তার ছিলাম, এনএসএবিতে কর্মরত ছিলাম, হয়তো রাতের বেলা রুগী আসতো বা দিনের বেলা রুগী আসতো, বুকে ব্যথা হচ্ছে, আমরা ইসিজি করলাম নর্মাল হচ্ছে, আমরা বলে দিলাম যে ঠিক আছে আপনি তো ইসিজি ভালো আছে, আপনি বাসায় যান। ওই দেখা যাচ্ছে ওই রুগীটা বাসায় ফেরার পথে হয়তো বুকে তীব্র ব্যথা হচ্ছে, আবার ফিরে আসলো হাসপাতালে, অথবা বাসায় গেল, বাসায় যাওয়ার পরে কিছু তীব্র বুকে আবার ব্যথা হলো, দেখা যাচ্ছে আবার ফিরে আসতে দেখা যাচ্ছে সে হার্ট অ্যাটাকের রাস্তায় হয়তো তার মৃত্যুবরণ করলো। এটা করার জন্য যেটা আমরা করতাম তখন, সেটা হলো রুগীকে তখন আমরা অবজারভেশনে, অর্থাৎ আমরা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আমরা রুগীকে কিছু রেখে দিতাম, রেখে দিয়ে 1-2 ঘন্টা পরে বা কখন আধা ঘন্টা পর আমরা ইসিজি রিপিট করতাম। ইসিজি রিপিট করার পরে তখন আমরা ইসিজি দেখতাম যে কিছু নতুন করে চেঞ্জ আসছে কিনা। ওই যে চেঞ্জ আসে তখন আমরা রুগীকে হাসপাতালে ভর্তি দিতাম, আর যদি দেখা যাচ্ছে রুগী না 2-3 ঘন্টা থাকার পরেও কোনো সমস্যা হচ্ছে না, তখন আমরা অনেক সময় ছেড়ে দিতাম, যে না এর মধ্যে হলে তো হার্ট অ্যাটাকটা পুরোপুরিভাবে বোঝা যেত। কিন্তু এরপরেও এরকম আসতে পারে 2-3 ঘন্টা পরেও ইসিজি নর্মাল থাকতে পারে। এই যে তখন যে এই কনসেপ্টটা আসলো যে ঠিক আছে আমরা কোনো রক্তের পরীক্ষার মাধ্যমে একদম নিশ্চিত হতে পারি কিনা যে না তার হার্ট অ্যাটাক হয়েছে, এই তখন কনসেপ্টটা আসলো যে ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি, এই পরীক্ষাগুলো তখন আসলো ইয়েতে। এই পরীক্ষা দ্বারা এখন আর আসলে আমাদের ওই যে রোগীকে অবজারভেশনে রাখার বা এটা কোন না, রোগী যদি আসে এবং সাধারণত 4 ঘন্টা বা 4 ঘন্টা পরে বা 4 ঘন্টার মধ্যে তখন আমরা রক্তের পরীক্ষা করে, যদি ইসিজি নর্মালও থাকে, অনেক সময় যদি ইসিজিতে সমস্যা চলে আসে তো আমরা তখন তাৎক্ষণিক রোগীকে ভর্তি করে দিয়ে ট্রিটমেন্ট শুরু করে দিই। আর ইসিজি আসতে দেরি হলে বা দেখা যায় যে রোগীর সিমটম আছে, তখন আমরা হালকা কিছু ওই যে ওষুধ দিয়ে আমরা রোগী এবং ট্রোপোনিন রিপোর্টের জন্য আমরা ওয়েট করি। এটা তাৎক্ষণিক রিপোর্ট চলে আসে এবং আমরা রিপোর্টটা দেখে বলি যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে, আপনাকে হাসপাতালে ভর্তি থাকতে হবে, আপনার হার্ট অ্যাটাক হয় নাই, অ্যাটলিস্ট আপনি বাসায় যেতে পারেন, কিন্তু আপনার যেহেতু হার্টের ধরন বা বুকের ধরন এরকম, আপনি পরবর্তীতে ওই যে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আরও আপনি নিশ্চিত হন যে আপনার হার্টের মধ্যে কোনো ব্লক আছে কিনা। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আমরা অনেক সময় ইকোকার্ডিওগ্রাফির সাথে ইটিটি বলি, যেটা দৌড়ায় পরীক্ষা, এক্সারসাইজ টলারেন্স টেস্ট বলি, ইটিটি পরীক্ষা করে বলি, অথবা প্রয়োজন হলে যে এই পরীক্ষাগুলো যদি রিপোর্ট খারাপ আসে বা সমস্যা থাকে তখন আমরা এনজিওগ্রাম পরীক্ষা পর্যন্ত করে থাকি। এই পরীক্ষাগুলো আমরা অনেক সময় করি। অনেক ধন্যবাদ স্যার। এখানে একটু বলার ব্যাপার আছে, যে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় রোগীরা অন্যান্য সমস্যা নিয়ে যখন আসেন, রোজা ছাড়া ইসিজি করে এসছেন এবং ডক্টর যখন তাকে আবার ইকো সাজেস্ট করছেন, তারা আর করতে চান না, বলে যে ইসিজি করা আছে আমার, এবং দেখা যায় যে ওইটা নিয়ে তারা বারবার কথা বলছেন। তো এখানে ইসিজি এবং ইকো দুটো পরীক্ষা আসলে কেন করা হয় এবং দুটো পরীক্ষাতে আমরা আসলে কি কি পাই? ধন্যবাদ আপনাকে। একটা ইসিজি একদম প্রাইমারি টুল, যেখানে আমরা সব রোগীদের মানে কমন একটা টুল, প্রাইমারি টুল, যেখানে আমরা সাধারণত রোগী যদি বুকে ব্যথা নিয়ে আসে সেটা অ্যাসেসমেন্ট করার জন্য আমরা সাধারণত করি যে কেন বুকে ব্যথা হচ্ছে, একদম প্রাইমারি। তো এই ক্ষেত্রে ইসিজি যেটা আছে, ইসিজি আসলে টোটালি একটা হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, হার্টের মধ্যে যে কিছু প্রতিক্রিয়া চলে, এইগুলো আমরা যেভাবে
কিছু অনুমান করতে পারি, সেটা হলো ইসিজির মাধ্যমে। তো এখন এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দ্বারা যদি দেখা যায় হার্টের অনেক সময় রেট বেড়ে যায়, অনেক সময় রেট কমে যায়, ঠিক আছে, এই রেট কমে গেলেও আমরা কিছু যে চিকিৎসা শুরু করতে হয়, যে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলি, অথবা হার্ট রেট বেড়ে গেল, অথবা যাকে হার্ট রেট অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে। আমরা অনেক সময় রোগীরা কমপ্লেন করে আমার তো ড্রপ বিট হয়, অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে। এই যে জিনিস যেগুলো আছে, সাথে সাথে কিছু ম্যালিগন্যান্ট অ্যারিথমিয়া বলে, অর্থাৎ রোগী দেখা যাচ্ছে যে হঠাৎ করে বুকে ব্যথা হলো এবং রোগী পড়ে গেল, পড়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে রোগীর কোনো পালস নাই, ব্লাড প্রেশার নাই। এই পালস বা ব্লাড প্রেশার নাই বা এই মুহূর্তে আমার কি চিকিৎসা দিতে হবে, এইটাও আমরা ডিটেক্ট করতে পারি। আমরা বলি এটা ম্যালিগন্যান্ট অ্যারিথমিয়া, লাইক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা করতে পারি এই যে ইসিজির মাধ্যমে। এবং তো সেক্ষেত্রে রোগীকে যে সিপিআর দিতে হবে নাকি আমার শক দিতে হবে, এইটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে হ্যাঁ ঠিক আছে, অথবা আমাকে ইমিডিয়েটলি কি ট্রিটমেন্ট শুরু করা উচিত, সেটা আমরা ইসিজির মাধ্যমে করতে পারি। ইভেন হার্টের যে চারিপাশে যে পর্দা আছে, পর্দার মধ্যে পানি জমে, যেটাকে আমরা পেরিকার্ডিয়াল লিফিউশন বলি, পেরিকার্ডিয়াল লিফিউশন, সেটাও আমরা কিন্তু নির্ণয় করতে পারবো যে অনুমান করতে ইসিজি দ্বারা। ইভেন দেখা যাচ্ছে হার্টে 4টা প্রকোষ্ঠ বলে, আমরা সবাই জানি হার্টে 4টা প্রকোষ্ঠ আছে। এই প্রকোষ্ঠের বলে অলিন্দ বলে, নিলয় বলে, 2টা অলিন্দ 2টা নিলয়। এই অলিন্দ নিলয়ের মধ্যে যদি হার্টের যে ওয়াল যেটা আছে এটা যদি মোটা হয়, বা হার্টের যে চেম্বার যেগুলো আছে বা প্রকোষ্ঠগুলো যদি বড় হয়ে যায় ডেফিনেটলি খারাপ। এই বড় কোন চেম্বার বড় হইলো, এবং কোনো ক্ষেত্রে আমরা একটু অনুমানও করতে পারি কেন বড় হইলো, এইটা নির্ণয় কিন্তু আমরা এই যে ইসিজির মাধ্যমে করতে পারি। তাহলে ইসিজির মাধ্যমে সেটা আমরা অনুমান করতে পারি। ইকোর দ্বারা আমরা কি বুঝতে পারি, যে ইকো দ্বারা আসলে একদম ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন, আমরা যে সরাসরি আমরা হার্টের ভিতরে কি আছে সেটা আমরা দেখতে পারি। এখন এই হার্টের ভিতরে যেটা আছে, আমরা অনেক সময় বলি যে হার্টের ছিদ্র আছে কিনা, বলি না, এই ছিদ্রটা ডায়াগনোসিস করতে পারি যে ইভেন ছিদ্র কয় জায়গায় আছে, কোথায় আছে, এটা আমরা এর মাধ্যমে এই যে ইকোর মাধ্যমে নির্ণয় করতে পারি। অথবা দেখা যায় হার্টের কোনো ভালভ, আমরা বলি সবাই আমরা এখন পরিচিত ভালভের সাথে, যে হার্টে 4টা ভালভ আছে, এই 4টা ভালভের কোন ভালভটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন ভালভটা সরু হয়ে গেছে, কোন ভালভটা লিক করতেছে, এটাও কিন্তু আমরা ইকোর মাধ্যমে বুঝতে পারি। আবার যে প্রকোষ্ঠ আমরা বললাম যে 4টা প্রকোষ্ঠ আছে, প্রকোষ্ঠের মধ্যে হার্টের বড় হয়ে যাওয়া, সাথে সাথে এই যে ওয়াল যেটা আছে, পর্দা মোটা হয়ে যাওয়া, এই মোটা হয়ে যাওয়া আমরা এটাকে কনফার্ম করতে পারি। সাথে যেটা আগে বললাম আমরা যে পর্দা পানি জমা, চারিপাশে যে পর্দা পানি জমা, এই পানি জমাটাও আমরা এখানে নির্ণয় করতে পারি। সাথে সাথে আমাদের চিকিৎসাও কি লাগবে আসলে, সেটা আমরা মোটামুটি ভাবে আইডিয়া আমরা সেটাও যে কি ধরনের চিকিৎসা, আমার কি অপারেশন লাগবে নাকি আমার আসলে ওষুধপত্র খেয়ে চলবে, অথবা আমার ইন্টারভেনশন লাগবে। ইন্টারভেনশন বলতে আসলে চিকিৎসা যেটা বলি দুইটা, যেমন আমরা কার্ডিওলজির যারা আছি তা আমরা করি ইন্টারভেনশন, আর যারা কার্ডিয়াক সার্জন আছে তারা করে হলো অপারেশন, বুক কেটে অপারেশন করে। আমরা ইন্টারভেনশন বলতে বুঝে সাধারণত আমরা বুক না কেটে আমরা যে মাধ্যমে রক্তনালীর মাধ্যমে যে এটা কোনো যে রক্তনালী যদি সরু হয়ে যাওয়া সেটাকে মোটা করে দেওয়া, অথবা যে ভাল্ব যদি সরু হয়ে যাওয়া ভাল্বকে মোটা করে দেওয়া, বা ভাল্ব কোনো ক্ষেত্রে চেঞ্জ করা, এই জিনিসগুলো কিন্তু, অথবা পেসমেকার লাগানো, এগুলো কিন্তু আমরা এই যে এই ইন্টারভেনশনের মাধ্যমে সাধারণত করে থাকি। স্যার এখানে যেহেতু আমরা ইনভেস্টিগেশনগুলো নিয়ে অনেকগুলো কথা বললাম, আমরা এনজিওগ্রামের বিষয়টিতে একটু আসবো। অনেক গুরুত্বপূর্ণ একটি টার্ম, যাদের হার্টের সমস্যা আছেন তারা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার আগে একটু জেনে নিব যে রোজাতে দেখা যাচ্ছে যে অনেক সময় যাদের প্রেশার আছে, হাইপার টেনশন আছে, তাদের ওষুধগুলোর সময়ের কিছু ডিফারেন্সিয়েশন হয়, যেমন সকালের ওষুধটা এক সময় খেতে হয় বা রাতের ওষুধটা, এটা আসলে কিভাবে মেনটেন করতে হবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা তো কমন একটা কোশ্চেন, যে রোগীরা যখন রোজার আগে বিশেষ করে স্বাভাবিকভাবেই সবার চেম্বারে একটু চাপ হয়ে যায়, যে সবাই রোগী আসতে থাকে, সেই রোজার মাসে আসলে কিভাবে ওষুধ অ্যাডজাস্ট করবে সেটার জন্য আসে। যেটা সমস্যা হয়, কিছু ওষুধ থাকে দুপুরে, আমরা সবাই যে নিকোস্প্রিন জাতীয় ওষুধ, যাদের হার্টের সমস্যা আছে সবাই রোগীরা জানে, অথবা ক্লোপিডিওগ্রাল জাতীয় ওষুধ, এটা সাধারণত আমরা দুপুরে দিয়ে থাকি। তাহলে রোগীরা কোশ্চেন করে তাহলে দুপুর ওষুধ স্যার কখন খাবো? যেটা আমরা করি সাধারণত সকাল এবং দুপুরের যে ওষুধটা আছে সেটা আমরা সাধারণত, যদি আমরা এমন হয় যে না ঠিক আছে অনেক রুগী থাকে ইফতার করে আর সেহরি করে, মাঝখানে কোনো আর মিল নেয় না, ইউজুয়ালি অনেক ক্ষেত্রে, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সকালে আর দুপুরে ওষুধটা আছে সে নিয়ে ইফতারের পরে খেতে পারবেন, আর রাতের যে ওষুধটা আছে সেটা সেহরি পরে খেতে পারবেন। আর এটা ইউজুয়ালি। আর প্রেশারের ওষুধের ক্ষেত্রে আমরা কিছু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। কিছু প্রেশারের ওষুধ আছে যে ওষুধগুলো আমরা কি করে শরীর থেকে পানি বের করে দিয়ে আমাদের রক্তচাপ কমায়, আমরা বলি ডায়াবেটিক জাতীয় ওষুধ।
এই ওষুধগুলো যদি আমরা রোজার মাসে সকালে দিয়ে থাকি, সকালে বা ভোরবেলা দিয়ে থাকি, তাহলে কি হবে? ডায়াবেটিস, পেশাব বেশি হবে। পেশাব বেশি হলে সে হবে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা থাকবে, সাথে সাথে প্রেশার ড্রপ করার সম্ভাবনা থাকবে বেশি। এই জন্য এই গ্রুপের ওষুধটা যদি একান্ত দিতেই হয়, আমরা সাধারণত যেটা করি ওই যে ইফতারের পরে আমরা রাখি। আর যদি সম্ভব হয় যে ঠিক আছে এই গ্রুপের ওষুধটা আমরা রোজার মাসের জন্য, 1 মাসের জন্য চেঞ্জ করে অন্য গ্রুপের ওষুধ দিতে পারি, তাহলে আমরা অন্য গ্রুপের ওষুধ দিতে পারি। অথবা যেটা আছে না, এই ওষুধটা তো আমাদেরকে রাখতেই হবে, কিন্তু আমরা ডোজটা কমায় দেই, ডোজটা কমায় দিয়ে অন্য একটা ওষুধ দ্বারা আমরা অ্যাডজাস্ট করে দিই। এইভাবে সাধারণত আমরা বিশেষ করে যে ওষুধগুলো প্রেশার, ওই যে পেশাবের বের করার মাধ্যমে, পেশা তৈরি বেশি হওয়ার মাধ্যমে যে আমাদের কমায়, রক্তচাপ কমায়, তাকে আমরা সাধারণত এইভাবে অ্যাডজাস্ট করে থাকি। আর যেহেতু আমাদের কার্ডিয়াক পেশেন্টের প্রায় 70-80% রোগীরই ডায়াবেটিস থাকে সাধারণত, এই ডায়াবেটিস রোগীরা, হার্টের রোগীদের ডায়াবেটিস একটা অন্যতম প্রধান রিস্ক ফ্যাক্টর, যেহেতু শুধু আমাদেরকে স্বাভাবিকভাবে ডায়াবেটিস সহ রোগী আসে অনেক, তখনও তার শুধু অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে যেটা আমরা করি যে সকালে যে ইনসুলিনটা ওনারা নিতেন, যদি ইনসুলিন নিয়ে থাকেন উনি, তাহলে সকালে ইনসুলিনটা আমরা ইফতারের পরে নিতে বলি বা ইফতারের সময় নিতে বলি। এখনকার যে ইনসুলিন গুলো আছে, রোগীরা আবার বলে স্যার আগে তো আগে নিতাম ইনসুলিন, এখন কি করব? আমরা তো আগে নেওয়ার ইনসুলিন এবং ব্লাড প্রেশার ওষুধগুলোর ব্যাপারটা তাই একটু আমরা জানবো। একজন দর্শক আছেন আমাদের সাথে, তার ফোনটা নিয়ে আমরা আসছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। স্বপন কুমার মন্ডল, আমি ঢাকা থেকে বলছি। আমার বয়স 45। জি, আমরা শুনতে পাচ্ছি দর্শক। পাশে একটু কয়েকদিন ধরে ব্যথা ব্যথা মনে হচ্ছে, কিন্তু বুকের যে মাসল আছে, মাসলের উপর দিয়ে মনে হয় কি একটা হেঁটে হেঁটে যাচ্ছে বা কি একটা ইয়ে উপরে যাচ্ছে, মানে বেড়া গেছে এরকম মনে হয়। আবার মনে হয় যেন অবসময় ধরা ধরা মনে হচ্ছে। তা আমি এর আগের থেকেই ওষুধ খাই, টিজিনর 10 খাই, তারপরে বাইজোরান 520 খাই। তো আমার কাছে কেমন অস্বস্তি মনে হচ্ছে, তো এখন কি করতে পারি? ধন্যবাদ স্বপন কুমার মন্ডল আপনাকে। আপনার বয়স 45 বছর এবং আপনার হলো প্রেশারের ওষুধ যে খাচ্ছেন, প্রেশার ওষুধের নাম বলেন আপনি, আর হলো যে আপনার এই যে প্রেশার ওষুধের পাশাপাশি আপনার যেহেতু বুকে ব্যথা করার কথা বলতেছেন, এখন বুকে ব্যথা যেটা ধরনটা বলতেছেন, এই ধরনটা যদিও কার্ডিয়াক ব্যথার ধরন না। এখন কার্ডিয়াক ব্যথার ধরনটা যেটা আমরা আলোচনা করলাম শুরুতেই, সে যে বুকে এক ধরনের চাপ চাপ অনুভব হবে, যেটা আপনি অবশ্য বললেন যে চাপ চাপ হবে, কিছু মনে হয় একটা হেঁটে বেড়াচ্ছে। তো এখন যেটা কার্ডিয়াক ব্যথাটা এরকম হয় যে বুকে চাপ চাপ লাগে, চাপ চাপ লাগার সাথে সাথে সাধারণত আমরা পরিশ্রম করলে সাধারণত ব্যথাটা বাড়ে। পরিশ্রম করতে বলতে সিঁড়ি দিয়ে হাঁটার সময়, অথবা কোনো কোনো ক্ষেত্রে বলে ভারী কাজ করার সময়, আবার কোনো কোনো ক্ষেত্রে বলে অনেক সময় বাজার থেকে আসার সময়, অনেক সময় হাতে করে আমি বাজার নিয়ে আসি, বা কোনো কিছু নিয়ে আসার সময় সাধারণত আমার বুকের চাপ চাপ লাগে, ওই সময় সাধারণত চাপ লাগে। এটা ইউজুয়ালি কার্ডিয়াক ব্যথার ধরনটা যেটা। এবং দেখা যায় রেস্ট নিলে আমি আবার যদি দাঁড়াই যাই তাহলে আমার ব্যথাটা কমে যায়, বা রেস্ট নিলে আমার ব্যথাটা কমে যায়, অথবা আমার স্প্রে দিলে ব্যথাটা কমে যায়। এটা হলো কার্ডিয়াক ব্যথার বৈশিষ্ট্য। তো এখন ওনার ব্যথার ধরনটা এরকম না, তো সেক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি যে বুকে ব্যথাটা সমস্ত বুকের ব্যথায় যে হার্টের জন্য হচ্ছে তা না, আবার হার্টের ব্যথা হলেই যে বুকে ব্যথা হবে তাও না। হার্টের সমস্যা থাকলে জিনিসটা এরকমও না, কেন হার্টের ব্যথা বুকে ব্যথা ছাড়া অনেকভাবে প্রেজেন্ট করতে পারে, অনেক ভিন্নভাবেও হতে পারে। আবার হলো যে সমস্ত বুকের ব্যথাই হার্টের ব্যথা না, কারণ কি এই যে বুকের মধ্যে হার্ট ছাড়া আরো অন্যান্য অর্গান থাকে, যেমন আমার ফুসফুস থাকে, হার্টের চারিপাশে যে পর্দা বললাম পেরিকার্ডিয়াম থাকে, আমাদের প্লুরা বললাম প্লুরা থাকে, তার চারিপাশে যেটা আছে মাসকুলোস্কেলেটাল বলে, অর্থাৎ আমার হার্ট থাকে, মাসেল থাকে, তার উপরে স্কিন থাকে। ইভেন স্কিনেও যদি কারো সমস্যা থাকে, আমরা অনেক সময় হারপিক জস্টার বলি বা বিভিন্ন, তাহলে এরকম ব্যথা হতে পারে। অথবা কিছু স্ট্রেস জনিত আমরা বলি, সেটা আবার আমাদের বুকের ভিতরে কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটু যদি মানসিক চাপ থাকে সেখানেও বুকের ব্যথা হতে পারে। অথবা ইভেন আমরা বলে হাড় বা মাসেলে যে সমস্যার জন্য হতে পারে। এখন আপনার আসলে যেহেতু 45 বছর বয়স এবং আপনার যে প্রেশারও যেহেতু আছে, শুধু ইভেন আপনি কোলেস্ট্রল ওষুধও খান, ওই যে কোলেস্ট্রল ওষুধের নাম বলেন, কোলেস্ট্রল ওষুধও যেহেতু আপনি খান, শুধু আপনার সবচেয়ে ভালো হবে, যেহেতু আপনার রিস্ক ফ্যাক্টর, তার মানে ডায়াবেটিস আছে, কোলেস্ট্রল, রক্তের কোলেস্ট্রলের মাত্রা বেশি, বয়সও 45 ক্রস করে গেছে, আপনাকে আসলে ফার্দার ইভ্যালুয়েশন করা, যে পরীক্ষাগুলো আপনার জন্য কার্ডিওলজিস্ট বা আপনার কোনো ফিজিশিয়ান যিনি আছেন ওনার সাথে যে শরণাপন্ন হলে কিছু টেস্ট আছে, টেস্টের মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন যে এই ব্যথাটা আসলে কি কার্ডিয়াক ব্যথা না অন্য কোনো কারণে ব্যথা হচ্ছে। ধন্যবাদ আপনাকে।
দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, যে কথাটাতে ছিলাম যে ইনসুলিনের সাথে যদি হার্টের ওষুধগুলো আমরা খেয়ে থাকি সেক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্টের বিষয়টা কি ইনসুলিনের ব্যাপারটা যদি থাকে, ইনসুলিনের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো যে সকালের ইনসুলিন আমরা বলি ইফতারের সময় নেওয়ার জন্য বা ইফতারের পরে নেওয়ার জন্য। কোনো কোনো ক্ষেত্রে ইফতারটা পান মুখেটা এটা খেজুর বা ছোলা দিয়ে আপনি ওই ইনসুলিনটা নিতে পারেন, অথবা আপনি ইনসুলিনটা পরবর্তীতে নিলেও আসলে খুব বেশি সমস্যা হয় না। কারণ এখনকার ইনসুলিনগুলো, আগে যেমন ইনসুলিনগুলো ছিল যে আমরা দেওয়ার পরে সেটা কাজ করতে সময় লাগতো বেশি, কিন্তু এখনকার আধুনিক ইনসুলিনগুলো কিন্তু খুব দ্রুত যেয়ে কাজ করে, খুব দ্রুত আমাদের রক্তে যে সুগারটা নামায়। আর রাতে যে ইনসুলিনের ডোজটা উনি নেই, এইটা আমরা বলি যে সেহরির সময় নেওয়ার জন্য, এবং আমরা যেহেতু সারাদিন কিছু খাই না, সুতরাং রাতের যে ইনসুলিন ডোজটা আমরা একটু হাফ করে দিই। আপনি যে ইনসুলিন যদি আপনি রাতের বেলা 12 নেন, আমরা বলি আপনাকে সেক্ষেত্রে সকালবেলা ভোরবেলা সেহরি করে আপনি 6 নেবেন, এভাবে অ্যাডজাস্ট করে দিই। ওষুধের ক্ষেত্রেও ঠিক তেমনি, যে অ্যান্টি ডায়াবেটিক যে ড্রাগগুলো আছে বা ট্যাবলেট যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা বলি যে সকালেরটা ইফতারের পরে নেবেন, আর রাতেরটা হলো সেহরির পরে, কিন্তু সেটা হলো হাফ ডোজ। অর্থাৎ সেখানে যদি ট্যাবলেট আপনি একটা খান তার অর্ধেক করে খাবেন, অথবা যদি রাতেরবেলা আপনি 2টা ট্যাবলেট খান তাহলে একটা ট্যাবলেট খাবেন। এইভাবে আসলে আমরা যে যেটা বলি হাইপোগ্লাইসিমিয়া, এটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা সাধারণত ডোজটা একটু কমায় রাখি। কারণ হাইপো খারাপ জিনিস, আপনাকে হাইপো হলে আপনাকে রোজা ভাঙতে বাধ্য আপনি, সেটাতে আসলে আমরা যেতে চাই না। এর যদি একটু হাইপার হলেও কোনো সমস্যা নাই, কিন্তু হাইপার অ্যালাউ করা যাবে না। এখানে একটা বিষয় থাকে যে অনেক সময় দেখা যায় কি যে ইফতারের পরে অনেকের প্রেশার মেপে দেখা গেলো অনেক বেশি লো হয়ে গেছে, তখন তার যে রাতের বেলার যে ওষুধের ডোজটা সেটা কি সে কি অফ করে দিবে কিনা, বা সেটা আসলে কি সে কন্টিনিউ করে যাবে কিনা, এটা অনেকের প্রশ্ন থাকে। ধন্যবাদ আপনাকে। এটা এখনকার সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন আমরা অনেক রোগী পাচ্ছি যে রোগীগুলো সাধারণত দেখা যাচ্ছে একটু হালকা সর্দি ঠান্ডা কাশি হচ্ছে এবং খুবই হালকা, এবং হালকা হালকা জ্বর হচ্ছে, কারো প্যারাসিটামল বা খায় বা প্যারাসিটামল খাওয়ার প্রয়োজন হয় না অনেক সময়, কিন্তু তার পরবর্তীতে উইদিন 3 to 4 days অথবা দেখা যাচ্ছে 2-3 দিনের মধ্যে, ইভেন 7 days-এর মধ্যে হঠাৎ করে প্রেশার কমে যাচ্ছে। এই প্রেশার কমে যাওয়ার জন্য কখনো কোনো ক্ষেত্রে আমাদেরকে যখন বলে স্যার আমার তো প্রেশার কমে যাচ্ছে, দুর্বল লাগতেছে, বা আমার প্রেশার কমে যায়, ও যে রেগুলার যিনি প্রেশার মাপেন উনি বলতে পারে যে প্রেশার কমে যাচ্ছে। যেহেতু সাধারণত আমাদের নাম্বার দেওয়া থাকে যে জরুরি নাম্বারগুলো, ওরা যখন জরুরি নাম্বার আমাদেরকে ফোন করে যে স্যার আমরা কি করব, তখন আমরা যেটা রিপ্লাই দিই ওই সাময়িক সময়ের জন্য কিন্তু আমরা প্রেশার ওষুধ কমাই দিতে পারি, ডোজটা কমাই দেই, অথবা আমরা কখনো কখনো যে 7 দিন বা 10 দিনের জন্য আমরা প্রেশার ওষুধ ওনাকে অফ করতে বলি, যে আপনার সাময়িকের জন্য এটা অফ করতে হবে। কেননা প্রেশার কম থাকাটা ক্ষতিকর, এখানে আপনার কিডনি ফাংশনে হ্যাম্পার্ট হবে, এবং মাথা ঘোরানি যেটা আছে, এখন প্রচুর রোগী এরকম আসে যে প্রেশার কমে যাওয়া হোক বা প্রেশার নর্মালি মাথা ঘুরে পড়ে যাচ্ছে বা মাথা ঘুরে যাচ্ছে, বা অনেক রোগী আসে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তো এইটার অ্যাভয়েড করার জন্য আমরা তখন একটা প্রেশার ওষুধের ডোজ যেটা আছে সেটা একটু কমাই দিতে বলি। কোনো কোনো রোগীর এখনো আমাদেরকে বলতে হয় যে আপনি রেগুলার 7 দিন বা 10 দিন আপনি স্যালাইন খেতে হবে, ওর স্যালাইন, বা আপনি খাওয়া দাওয়া ভালো করে করেন, এইগুলো আমরা প্রেশার ওষুধ অফ করে। কোনো কোনো ক্ষেত্রে অফ না করে প্রয়োজন হয় না, কোনো কোনো ক্ষেত্রে ডোজ অর্ধেক করার প্রয়োজন হতে পারে, তখন আমরা আসলে প্রয়োজন হিসাবে যেটা দরকার সেভাবে আবার অর্ধেক করেও আমরা বলি আপনি তাহলে প্রেশার মাপিয়ে দেখেন কি অবস্থা থাকে, আমাদেরকে আবার জানাবেন। যদি বলেন স্যার আমার তারপরে প্রেশার কম থাকতেছে, তখন আমরা বলি আচ্ছা ঠিক আছে, আপাতত 7 দিন বা 10 দিনের জন্য বাদ দেন এবং দেখেন প্রেশার কেমন থাকে, তারপর দরকার আমাদেরকে জানাবেন। আর এর মধ্যে আপনি আপাতত স্যালাইন হয়ে আপাতত থাকেন। এইভাবে সাধারণত আমরা অ্যাডভাইস দিয়ে থাকি আর কি। সেক্ষেত্রে স্যার আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে কথা বলবো বলেছিলাম, সেটা হচ্ছে এনজিওগ্রাম। অনেক সময় যাদের হার্টের সমস্যা থাকে এবং একটা নির্দিষ্ট সময় পর দেখা যাচ্ছে তাদের ব্লক আছে কিনা বা কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য আমরা এনজিওগ্রামের সাজেশন দিয়ে থাকি, কিন্তু রোগীরা অনেক সময় যখন এটা বলা হয় অনেক বেশি দেরি করেন বা করতে চান না, বা তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। তো এই বিষয়টাতে আসলে কিভাবে তাদেরকে আসলে আরও বেশি মাত্রায় এনশিওর করা যায়, যেটা আসলে খুবই দরকার এবং কেন দরকার এটা আমরা স্যার একটু জানবো। তার আগে একটা বিরতি নিয়ে এসে আমরা এনজিওগ্রামের বিষয়টি নিয়ে কথা বলবো। তার আগে একটা ফোন আছে স্যার, ফোনটা নিয়ে আমরা বিরতিতে যাচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন আমাদের? এখন শুনতে পাচ্ছি। জি 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 দর্শক আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি ব্রহ্মপুরে থেকে মোহাম্মদ ইব্রাহিম বলছিলাম। আমার বয়স 72 প্লাস। 2019-এ আমি হার্ট অ্যাটাক হওয়ার পরে 2টা ব্লক ছিল, একটা 100%, একটা 90%। এখানে রিং পড়ানো হয়েছে, তারপরে ডায়াবেটিস তো আগে থেকেই ছিল, মাঝখানে আপনার ধরা পড়েছে কিডনির প্রবলেম, কিডনির চিকিৎসা হচ্ছে। কিডনির সিরাম ক্রিয়েটিনিন 5.7,
ওষুধ যথাযথ ওষুধ খাচ্ছি। এখন এই মুহূর্তে আমি রোজা থাকতে চাচ্ছিলাম, রোজা থাকলে তেমন কোনো অসুবিধার সম্মুখীন হই না, কিন্তু রোজা থাকাটা আমার জন্য কি জরুরি হবে, না রোজা আমি মাইনাস করবো, আচ্ছা, রোজা বাদ দিয়ে দেবো, এই প্রশ্নটুকু। আর আমার সবকিছু ওষুধই খাচ্ছি, সব রকমের ওষুধ খাচ্ছি। এখন জি দর্শক, আমরা মোটামুটি ভাবে আপনার যে সমস্যাটা আপনি শেয়ার করতে চাচ্ছেন সেটা সমাধানটা আমরা স্যারের কাছ থেকে শুনবো। একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আমরা এই প্রশ্নটার অ্যান্সার নিব। আপনি আমাদের সাথেই থাকবেন, আশা করি আমরা বিরতির পরে এসে আপনার অ্যান্সারটা দিতে পারবো। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমরা যাওয়ার আগে হার্টের নানা ধরনের সমস্যাগুলো নিয়ে কথা বলছিলাম। একজন দর্শক ফোন করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। স্যার, যদি আমরা তার অ্যান্সারটা নিই, যে 2019 সালে তার রিং পড়ানো হয়েছে এবং সেই সাথে ডায়াবেটিস এবং কিডনির সমস্যাগুলো তার আছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের দর্শককে। উনি 72 বছর বয়সে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন এবং আমাদের সমস্যা সরাসরি আমাদের সাথে শেয়ার করছেন এবং রোজাও রাখতে চাচ্ছেন। ধন্যবাদ ওনাকে। এখন যে জিনিসগুলো আমরা আলোচনার বিষয় সেটা হলো যে উনি তো 72 বছর বয়স, তো ওনার হলো 2019-এ হার্ট অ্যাটাক হয়েছিল। ওই সময় এনজিওগ্রাম করছে, 2টা ব্লক পাওয়া গেছে, রিং বসাইছেন উনি। পরবর্তী ওনার ডায়াবেটিস আছে ওই সময়। তারপরে ওনার এখন কিডনি সমস্যা, ক্রিয়েটিনিন অনেক বেশি, 4-5 ক্রিয়েটিনিন। এখন উনি রোজা রাখতে পারবেন কিনা সেই জন্য উনি রোজা রাখতে চাচ্ছেন আর কি। আসলে রোজা রাখতে কারা পারবে না, যদি আমরা এটা আলোচনা করি তাহলে ওনার অ্যান্সারটা হয়ে যাবে। আসলে মানে কাদের জন্য রিস্ক বেশি, পারবে না জিনিসটা এরকম না, যে কাদের জন্য আসলে রিস্ক। হার্টের রোগীদের মধ্যে সাধারণত রিস্ক যাদের বেশি বলা হয়েছে, যাদের হার্টের ইজেকশন ফ্র্যাকশন বলে, অর্থাৎ হার্টের পাওয়ার অনেক সময় বলি বা হার্টের কন্ট্রাকশন ক্ষমতা বলি, এটা যদি 25-এর নিচে কমে যায়, এই পেশেন্টগুলোকে আমরা বলি ল্যাবাইল। এই পেশেন্টগুলো সহজে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এদেরকে আমরা অনেক সময় বলি যে ঠিক আছে, আপনি যখন একটু স্টেবল হবে তখন আপনি রোজা রাখতে পারবেন, এটা আমরা সাধারণত বলে দিই। আদারওয়াইজ যত হার্টের রোগী আছে বা ডায়াবেটিসের রোগী আছে, ইভেন কিডনির রোগী যারা আছে, কারোই আসলে রোজা রাখতে কোনো ধরনের সমস্যা নাই। শুধুমাত্র যে ওষুধে অ্যাডজাস্টমেন্ট, যে কথাগুলো আমরা আলোচনা করলাম, এই ওষুধে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার হবে। কখন সকালে খাবে, কখন দুপুরে খাবে, বা সেহরির সময় কখন খাবে, ইফতারের সময় কখন খাবে, এবং হলো কোন ওষুধের কোন ডোজে খাবে। এবং যদি উনি ট্যাবলেট খেয়ে থাকে সেগুলো আমরা আলোচনা করলাম। ডায়াবেটিস বা হার্টের ওষুধটা কখন খাবে সবই আমরা আলোচনা করছি। উনি আমার মনে হয় রাখতে কোনো সমস্যা হওয়ার কথা না, যদি উনি এগুলো মেনটেন করে। আর যদি এরকম প্রয়োজন পড়ে যে আমার ঠিক আছে ব্লাড সুগার কমে যাচ্ছে কিনা, আমার চেক করার প্রয়োজন আছে, বা ব্লাড সুগার কেমন আছে আমি দেখতে চাই, সেটা রোজার মাসে যদি ব্লাড সুগার চেক করে বা রক্ত পরীক্ষা করে, রোজা কিন্তু ভাঙবে না। এটার সম্বন্ধে আমাদের একটা মিসকনসেপশন আছে যে আমার যদি হাইপো মনে হচ্ছে আমি, তাহলে আমার তো চেক করার প্রয়োজন আছে, তখন আমি কি করব, সেক্ষেত্রে চেক করলে আসলে রোজা ভাঙবে না। তো এইটা হলো মোটামুটি যে সে উনি হওয়ার কথা না। এখন উনি ট্রাই করতে পারে, যদি দেখা যাচ্ছে না তারপরে বেশি সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে উনি যেগুলো উনি তো যেহেতু বয়স্ক মানুষ করতে পারে, এটা আমার মনে হয় ওনার জন্য সাজেশন আমাদের। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, যে বিষয়টিতে কথা বলছিলাম এনজিওগ্রাম, অবশ্যই কথাটা একটু আমরা দর্শকদের উদ্দেশ্যে যা ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে যে কেন আমরা করি এবং না করলে আমাদের কি সমস্যাটা। আচ্ছা, একটা হলো এনজিওগ্রাম যদি বলে একটা ইমার্জেন্সি বেসিসে, একটা রোগীর যে আমরা আলোচনা করছি হার্ট অ্যাটাক হয়েছে, হাসপাতালে আসছে, হাসপাতালে ইমার্জেন্সিতে আসছে, আমরা দেখলাম যে ইসিজিতে চেঞ্জ আসছে, আমরা রোগী ভর্তি করে দিলাম। এখন ভর্তি করে দিলে দেখা যাচ্ছে এই রোগীদের সাধারণত হার্ট অ্যাটাকটা হয় যে আমাদের হার্টে যে রক্তনালী আছে, আমরা যে করোনারি আর্টারি বলি বা করোনারি ধমনী বলি, এগুলোতে রক্ত জমাট বেঁধে একদম আটকায় যায়, রক্ত সরবরাহ হয় না। তো এখন এই যে রক্তের চাকা ভিতরে জমাট বেঁধে গেল, এই রক্তের চাকা যদি বেঁধে যায়, যদি আমি রক্তের চাকা খুলে না দিই, তাহলে আমাদের হার্টের মাসেল ড্যামেজ হবে, যেহেতু সে অক্সিজেন খাবার পাচ্ছে না। এখন এই যে আটকে গেছে, কোন রক্তনালীতে আটকে গেছে এবং আমার তখন করণীয় কি, এইটা দেখার জন্য হলে আমরা তখন এনজিওগ্রাম করি। তখন আমরা রুগীকে কি, যদি আমাদের ব্যবস্থা থাকে যে হাসপাতালে এই ব্যবস্থা আছে যে সরাসরি আমার রুগী আসলেই আমি এনজিওগ্রামে নিয়ে যেতে পারি, এই এনজিওগ্রামে প্রাইমারি পিছিয়ে করে নিয়ে যেতে পারি, তাদেরকে আমরা ক্যাথল্যাবে নিয়ে যাই, নিয়ে যে আমরা এনজিওগ্রাম করি, এনজিওগ্রাম থেকে কোন রক্তনালীতে ব্লক আছে, ব্লকের পরিমাণ কি, তখন আমরা অনেক সময় যে রক্ত যদি চাকা পরিমাণ বেশি থাকে, ওই চাকার পরিমাণ আমরা বের করে নেই, আমরা বিশেষ যন্ত্র আছে, যন্ত্রতে বের করে নেই, এবং ওইখানে আমরা দেখা যাচ্ছে যে ওষুধ দিই এবং প্লাস হলো ওইখানে একটা রিং বসাই দিই। আমাদের ক্লিয়ার হয়ে গেলো রক্তনালী, আমার রক্ত সরবরাহ, হার্টের মাসেল একদম ভালো মতো আগের মতো বেঁচে থাকলো, কোনো মাসেল ড্যামেজ হলো না।
তাহলে এইটাকে আমরা বলছি প্রাইমারি পিসিআই। স্বাভাবিকভাবে আমাকে এই চিকিৎসাটা করার জন্য আমাকে এনজিওগ্রাম করতেই হবে, আগে দেখে নিতে হবে। আর একটা এনজিওগ্রাম আমরা বলি ইলেকট্রিক এনজিওগ্রাম। এখন এই এনজিওগ্রামগুলোকে আমরা করে থাকি সাধারণত রোগী যার ডিমান্ড দরকার হয় তাদের। এর মধ্যে আমরা বলি যে ক্রনিক স্টেবল অ্যানজাইনা। এখন এই যে রোগীদের হাঁটতে গেলে আমার বুকে ব্যথা হচ্ছে, এখন যদি আমি ওষুধপত্র দিই, ওষুধপত্র দেওয়ার পরেও আমরা একটা দেখা যাচ্ছে যে অপটিমাম বলে, অর্থাৎ যতটুকু দেওয়া উচিত ওষুধ সেই ওষুধগুলো দেওয়ার পরেও রোগীর বুকের ব্যথা কমতেছে না, সে নর্মাল কাজ করতে পারতেছে না। তার হয়তো 3 তলা বা 4 তলা অফিস, 2 তলা গেলে তার বুকে ব্যথা হয়, সে রেস্ট নিতে হয়। এখন তাকে তো 4 তলা অফিসে যেতে হবে, তার বাসা 4 তলায়, তাকে 4 তলাতে উঠতে হবে। ওষুধ খাওয়ার পরও দেখা যাচ্ছে সে এই কাজটা করতে পারতেছে না, তখন এই রোগীকে আমরা এনজিওগ্রাম করি। অর্থাৎ তার হয়তো এমন ব্লকের মাত্রা আছে যেটা আমার ওষুধে আর কুলাচ্ছে না, তখন এই রোগীকে আমরা এনজিওগ্রাম করি। এনজিওগ্রাম করে যদি রিং বসানোর প্রয়োজন হয় তখন আমরা রিং বসাই দিই। এই রোগীর এনজিওগ্রাম করার প্রয়োজন। এই রিং এর জায়গাটা যেহেতু আসলাম, একটু ছোট করে জানতে চাই, যেহেতু শেষ পর্যায়ে আছি, রিং এর বিষয়টি তো অনেক সময় থাকে কি যে অনেক সময় দেখা যায় যে বেশি দামের রিং পরালে ভালো থাকবে, কম দামের রিং আসলে কাজ করবে না, এই ধরনের একটা কনসেপ্ট থাকে, মিথ থাকে। এটা কি আসলে মিথ না ফ্যাক্ট, একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একটা হলো যে রিং এর ব্যাপারটা, রিং এর আগে 2 ধরনের রিংটা ছিল। একটা হলো যে ভিতরে মেডিকেটেড ওষুধ দেওয়া, আর একটা হলো ওষুধ ছাড়া, আমরা বেয়ার মেটাল স্টেন বলতাম। আর একটা ড্রাগ লুটিং স্টেন বলে ডিএস, আর একটা বিএমএস। এখন সাধারণত বিএমএস আর মার্কেটে পাওয়া যায় না বা আমরা এখন ব্যবহারও করি না। এটা বেয়ার মেটাল স্টেন, এখানে ওষুধ ছিল না। এটার সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ ছিল এগুলো সহজেই ব্লক হয়ে যেত, আটকে যেত। ওই যে রোগীদের কোশ্চেন থাকে, স্যার রিং ব্যবহার সব আটকে যায় কিনা? হ্যাঁ, এই গ্রুপে যখন যে রিং ছিল তখন আটকে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল, অথবা ভিতরে থম্বাস হয়ে ওগুলো আবার অ্যাটাক হওয়ার সম্ভাবনা ছিল। এখন এই রিংগুলো মোটামুটি বাজার থেকে এখন উঠেই চলে গেছে, ওটা লাগানো হয় না। এখন ড্রাগ লুটিং স্টেন্টের মধ্যে আমাদের বলা আছে যে নতুন নতুন জেনারেশন আসতেছে, নিউ জেনারেশন। আমরা যদি উদাহরণ দিয়ে এরকম বলি, যেমন ফোনের, টিভি নতুন নতুন নেক্সট জেনারেশন আসতেছে, আইফোনের নেক্সট জেনারেশন, যেমন 14, 15, 16। এখন আমরা অনেক সময় বোঝানোর জন্য রোগীদের বলি, আমি যদি এখন 14 দিয়ে কাজ করি তো 14 দিয়ে আমার কাজ চলবে না? চলবে তো আমার। হ্যাঁ, 16টা হয়তো আমার আরো অ্যাডভান্স ফিচার আছে এর মধ্যে। তেমনি যে ওষুধওয়ালা রিং যেগুলো আছে, এই রিংগুলো যেগুলো আমাদের সাধারণত 68, 70 হাজার টাকা পাওয়া যায়, এই রিংগুলো কিন্তু ভালো কোয়ালিটির। আর যেগুলো 1.5 লাখ আছে বা 1.5 লাখের চেয়ে বেশি আছে, 2 লাখের কাছাকাছি আছে, এই যে রিংগুলো আছে সেই রিংগুলো ভালো, কিন্তু সেগুলো যেহেতু ওই যে মানে নিউয়ার জেনারেশন, এই নিউয়ার জেনারেশন জিনিসের দাম তো সাধারণত বেশি থাকবেই, যেহেতু এটা নতুন রিসার্চ করে এটা আসছে। ডেফিনেটলি অবশ্যই এটা আগেরটার চেয়ে বেটার, কিন্তু এইটা আমার যদি এরকম টাকার যে কথাটা উঠলো যে আমার হলো এই বাজেটের সমস্যা আছে, স্বাভাবিকভাবে সবার তো বাজেট তো সমান থাকবে না, সবার সামর্থ্য সমান থাকবে না, তাহলে কি আমি ওইটা লাগাইলে আমার সমস্যা হবে? তা না, ওইটা লাগাই আমি পারবো এবং আমি কি ভালো থাকবো? অবশ্যই আপনি ভালো থাকবেন। এবং ওই যদি ভালো থাকবেন কি, কারণ এই যে রিং ভালো থাকার জন্য আমরা সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো এই রিং এর একটা যত্ন আছে। এই যত্নটা অর্থাৎ বলে রেগুলার ওষুধ খাওয়া এবং লাইফস্টাইল, যে কথাটা আছে লাইফস্টাইলটা যদি আমি যদি করতে পারি তাহলে আমার রিং ভালো থাকবে, রিং এর সমস্যা হওয়ার কথা না। আমরা যেহেতু আজকের অনুষ্ঠানটি একদমই শেষ পর্যায়ে আছি এবং রমজানের মধ্যে যেহেতু আছি, রমজানে এই হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা কি ধরনের খাবার খেতে পারি এবং কিভাবে আসলে থাকতে পারি? ধন্যবাদ। এখন এটা আসলে শুধু রমজান না, সব সময়ের জন্য আসলে প্রযোজ্য যে আমাদের কি ধরনের খাবার, এবং এটা যে শুধু রোগী না বা হার্টের রোগী না তার জন্য না, এটা যারা সুস্থ আছে তাদেরও ভবিষ্যতে যাতে হার্টের সমস্যা না হয়, তাই যদি উচ্চ রক্তচাপ না হয়, তাদের জন্য কিন্তু একই ধরনের খাবার আসলে। এখন এই জন্য এই যে প্র্যাকটিস আমার হার্টের রোগ হয়ে যাবে এরপর আমি খাবারের ব্যাপারে সচেতন হব, এইটা আসলে ভালো ধারণা না। আমাকে আগে থেকেই আমাকে প্র্যাকটিস করতে হবে যে খাবার দাবার ব্যাপারে আমাকে সচেতন হতে হবে। সচেতন হওয়া বলতে আমরা বুঝাই যে কম খাওয়া, আসলে জিনিসটা এরকম না। সচেতন হওয়া বলতে বোঝায় যে আমরা মাছ, মাংস, ডিম না খাওয়া, এইটাও আসলে না। সচেতন হওয়া বলতে যেটা আমার ব্যালেন্স ডায়েট, যেটা আমার শরীরের জন্য দরকার, যেটা আমার শরীরের জন্য উপকারী, সেই জিনিসটুকু আমাকে এনশিওর করা, সেটাই আসলে হলো আমার জন্য ভালো খাবার বা ভালো ডায়েট। এখন আমরা সাধারণত কোন খাবারগুলোকে আমরা এনকারেজ করি, এখন যেটুকু আছে প্রত্যেক সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখনকার দিনের কনসেপ্টে, সেটা হলো ওজন। যে খাবারগুলো ওজন বাড়ায় ডেফিনেটলি সেই খাবারগুলো আপনাকে কম খেতে হবে, এবং যে খাবারগুলো ওজন মেনটেন করতে হেল্প করে, অর্থাৎ যেগুলো ক্যালোরি কম, সেই খাবারগুলো আমাকে খেতে হবে। ফাইবার যুক্ত বা ফ্রুটস যে খাবার, হ্যাঁ ফ্রুট যুক্ত। এখন ক্যালোরি বেশি কি আমরা বলি ভাত, আলু, চিনি, মিষ্টি, এগুলো ক্যালোরি বাড়ায়। এখন অনেক সময় বলে যেগুলো যে আমরা বলি যে সাদা বিষয়, হোয়াইট পয়জন আসলে চিনি যেমন তেমনি ভাতও হোয়াইট, এগুলো আমাদেরকে কম খেতে হবে, পরিমিত খেতে হবে। আর যে খাবারগুলো ক্যালোরি কম, যেটা বলতেছিলেন যে শাক সবজি, সালাদ,
এগুলোতে ক্যালোরি কম। তারপরে একটু বাদাম জাতীয় খাবার, যেগুলো প্রোটিন জাতীয় খাবার, যেহেতু ছোলা, এগুলোতে ক্যালোরি কম আসলে, এইগুলো আমাদেরকে এনকারেজ করতে হবে, এগুলো খেতে হবে বেশি। আর আমাদের যে আছে শাকসবজি ফলমূলের পাশাপাশি আমরা কিছু ডেইরি প্রোডাক্টস বলে, ডেইরি প্রোডাক্ট মানে দুধ বা দুধ থেকে তৈরি খাবার, এগুলো স্বাস্থ্যের জন্য ভালো, এগুলো আমরা খেতে পারবো। আর হলো সেই এটা আছে যে আমরা কি মাছ মাংস ডিম দুধ খেতে পারবো না, আমরা কি হোয়াইট রেড মিট আমরা কি খেতে পারবো না? হ্যাঁ, আমরা বলছি সবই রেড মিট খেতে পারবো। হ্যাঁ, এখন যাদের ওজন বেশি আছে এবং যে ফ্যাট যেটা আছে, ফ্যাট আসলে ক্যালোরি বেশি, এগুলো সবই পরিমিত পরিমাণে খেতে হবে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আজকে আমাদের সাথে এই স্টুডিওতে এসে জয়েন করার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনকে, ধন্যবাদ মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানকে। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা হৃদরোগের নানা বিষয় নিয়ে কথা বলেছিলাম এবং সেই সাথে এনজিওগ্রাম এবং হার্টের রিংয়ের বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। আশা করি দর্শক আমাদের সাথে যারা ছিলেন তারা অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।